প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। ইতোমধ্যে আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, নির্বাচিত হয়েছে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের জোট, এবং একই সঙ্গে স্পোর্টসেও একজন নতুন ক্রীড়া মন্ত্রী পাওয়া গেছে, প্রতিমন্ত্রী আমিনুল হক। এবং অতঃপর ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট নিয়ে অনেক জল্পনা কল্পনা আবারও পাখা মেলেছে। এসব নিয়ে আলোচনার জন্য আসলে স্টুডিওতে আমরা আজকে স্বাগত জানাতে চাচ্ছি বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহাকে। ফাহিম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। মানে আজকের ট্যাগলাইনটাই মানে খুব মানানসই হয়তো, বিসিবির ভাগ্যে কি আছে। ফাহিম, কি আছে? কারণ আপনারাই তো একজোট যখন নির্বাচিত হওয়ার চেষ্টা করলেন গত অক্টোবরের দিকে, তো তার আগে বেশ আমরা নাটক দেখেছিলাম। আমরা শেষ মুহূর্তে দেখলাম যে আপনারা মানে সরকারি হস্তক্ষেপের কারণে নির্বাচনে অংশ নেননি, এবং সেই নির্বাচনটা বিতর্কিত, এবং আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড এখন চলছে। এর মধ্যে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যায়নি, কোন পরামর্শে যায়নি সেটা এখনও বড় খুব দুর্বোধ্য একটা ব্যাপার। আসলে কি ঘটতে যাচ্ছে বিসিবির ভাগ্যে? আপনারা কি আবার নির্বাচনটা চান কিনা? আমরা তো শুরু থেকে বলে আসছি যে আমরা একটা ফ্রেশ ইলেকশন চাই। এখন সামনে কি হবে, বিসিবির ভাগ্যে কি আছে, বা আমাদের দেশের ক্রিকেটের ভাগ্যে কি আছে, এটা আল্লাহ জানে। আর ভবিষ্যতে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। আর নাটক তো কন্টিনিউয়াস, আপনার এটা তো শেষ হচ্ছে না, নেভার এন্ডিং মনে হচ্ছে, বাট এটার একটা শেষ আসতে হবে। সো দেখা যাক সামনে কি হয়। না, নির্বাচনের ব্যাপারটা হচ্ছে কি যে আল্লাহর উপর সব চাপাই দিচ্ছেন ঠিকই, কিন্তু কথা হচ্ছিল ক্লাব ক্রিকেটটা তো বন্ধ। আপনাদের নেতৃত্বে 44টা ক্লাব খেলছে না। এটা তো আপনারা নেপথ্য না, একদম প্রত্যক্ষভাবে বাংলাদেশের ক্রিকেট আটকানো আছে আপনাদের হাত ধরে। এখন আপনারা যতক্ষণ হাত উন্মুক্ত না করবেন ততক্ষণ পর্যন্ত বিসিবির এই বডির পক্ষে কোনো ক্রিকেট অ্যাক্টিভিটিসের মধ্যে যাওয়া সম্ভব না। সেকেন্ড ডিভিশন লিগটা শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল। না, এটা আসলে আপনার আমরা যে আটকে রেখেছি ব্যাপারটা তা না। আমরা যে গভর্নিং কাউন্সিলকে মানি না, অবৈধ মনে করি, তাদের আন্ডারে খেলাটা আসলে আমাদের কাছে মনে হয় না যে সঠিক একটা সিদ্ধান্ত হবে। আর মানে বোর্ডের তরফ থেকেও আমরা ওইরকম কোনো সৎ উদ্দেশ্য দেখি নাই যে আমাদের সাথে আমাদেরকে ডেকে আমাদেরকে মানে পার্সোনাল লেভেলেও দু একজন অ্যাপ্রোচ করেছিল, বাট খুব একটা তাদের মধ্যে আগ্রহ দেখি নাই যে আমাদেরকে ডেকে বোঝানো বসানো। হয়তো বসলে মানে ডেকে বসলেই যে আমরা বুঝে যেতাম বা তাদের কথা মেনে নিতাম, ব্যাপারটা তা না। বাট তাদের থেকে ওই ইনিশিয়েটিভটা তাদের থেকে দেখা যায়নি। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বারবার বলেছিলেন যে উনি নাকি ব্যক্তিগত উদ্যোগে কথা বলবেন। ওই ফোনগুলো মনে হয় আপনারা এখনো পান? আমি পাইনি। আর আমার সাথে আমরা একসাথে যারা আছি তাদের থেকেও শুনি নাই যে ওনার কল পেয়েছে। তাহলে এই কলগুলো কি মানে বাফার হচ্ছে, মানে চারদিকে সার্কুলেটরে বলতে পারবো না। নেটওয়ার্ক ঢুকছে না? এনিওয়েজ, সেটা হইতেই পারে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটে আপনারা যে নির্বাচনমুখী হওয়ার কথা ভাবছেন এই জাতীয় নির্বাচনের পর, আমিনুল হকের এই স্পোর্টস মিনিস্ট্রিতে আসা প্রতিমন্ত্রী হিসেবে কতটুকু পজিটিভলি আপনি মনে করছেন যে বাংলাদেশি পুরো স্পোর্টস অঙ্গনের ব্যাপারটা আমরা পুরো পরে আনি, আমরা ক্রিকেটে আমরা একটু দেখে আসতে চাই আমিনুল হকের একটু বক্তব্যটা। জি, দেখে তারপর আসি। এই সুজন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি, এখনো বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রীড়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায়, কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া। তো সেই ভালোর জন্য আমরা বসে আলোচনার মাধ্যমে যা যা করণীয় আছে আপনাদের সাথে পরামর্শ করে, আমার সংশ্লিষ্ট যারা ক্রিকেট বোর্ডে রয়েছে, অন্যান্য সেক্টরে যারা রয়েছে, ফুটবল থেকে শুরু করে অন্যান্য ফেডারেশনগুলো, সবার সাথে আমি টাইম টু টাইম বসে ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট বসে আলোচনার ভিত্তিতেই আমরা একটু সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আগাতে চাই। এটা মানে ঠিক আছে, বিসিবি একটা গণমাধ্যমের উপরে আরোপ দেওয়া ছিল, সেটা উনি হয়তো বা একটু আলটপকা উনি নিজে একটু বেশি করতে গিয়ে আর কি বিসিবির উপর ইম্পোজিং হয়ে যাচ্ছে। এটা নিয়েও একটা সমালোচনা আছে, যেটা এটা কদ্দূর করতে পারেন। কিন্তু না, এখানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সিকিউরিটি অ্যাসুরেন্সটা কে দিবে? সরকারই তো দিবে। অফকোর্স আমরা আগে যখন সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারে নাই, আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স সরকার থেকে পাই নাই।
তাই না? তো সরকার যদি বলে সিকিউরিটি ইস্যু নাই, সাংবাদিকদের আপনারা যেতে দিতে পারেন। কিন্তু এই সাংবাদিক আটকানোর যে সময়টা, তখনও তো আপনাদেরকে খুব অ্যাক্টিভলি আমরা দেখলাম না কোনো কথা বলতে। আমরা তো কোনো মিডিয়ার সামনে আসি নাই, আমি অ্যাটলিস্ট আসি কেউই আসেন নাই। হ্যাঁ, আসলে অবশ্যই বলতাম। কিন্তু কারণটা কি? আপনার কেন মনে হয় যে গণমাধ্যমের সঙ্গে এই লুকোচুরিটা আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ড কিছুদিন ধরেই করছিলেন? এটা কারণ তো বলতে পারবো না। একটা কারণ হতে পারে, ধারণা করতে পারি যে বেশিরভাগ মিডিয়া একটু নেগেটিভ ছিল বোর্ডের প্রতি, মানে অ্যাক্টিভিটিসের কারণে, তাদের বোর্ডের অ্যাক্টিভিটিসের কারণে, যেটা খুবই স্বাভাবিক লেগেছে আমার কাছে। আপনার যদি মনে থাকে, আমি যখন বোর্ডে ছিলাম ফারুক ভাইয়ের টেনিয়রে, আমি কিন্তু 3টা অ্যাসোসিয়েশনের সাথে বসেছিলাম রাইট। যে এই এই এরিয়াটা কিভাবে আরেকটু অর্গানাইজড করা যায়, অ্যাক্রিডিটেশনগুলো আরেকটু স্ক্রুটিনি করা যায় কিভাবে, আপনাদের লাউঞ্জে আপনাদের আরেকটু বেটার কমফোর্ট এনশিওর করা যায় কিভাবে, আপনাদের সাথে বসেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আমার মনে হয় এই মিডিয়া ডিপার্টমেন্টের উচিত ছিল আপনাদের সাথে বসা। না, তিনি বসছিলেন, চেয়ারম্যান বসছেন, 3 সংগঠনের সঙ্গে বসছেন। আপনাদের কি বলেছিল যে আপনারা আসতে পারবেন না? আমাদেরকে হুট করেই তো ওই মেসেজ আপনারা আসার তো পরে মিডিয়া রিলিজে দেখলেন, হ্যাঁ। তো যে কোনো একটা ইস্যু ইমপ্লিমেন্ট করার আগে বসলে তো ওই সাবজেক্টটা আসতে হবে আপনার ডিসকাশনে। তো আমি মনে করি যে আমি ওনাদের জায়গায় থাকলে আপনাদের সাথে বসতাম যে এই কারণে আমরা মনে করছি যে সাংবাদিকদের একটু মানে একটু রেস্ট্রিক্ট করা দরকার। আপনারা যদি অ্যাডভাইস করতেন, আমার মনে হয় বিষয়টা আর একটু স্মুদার হতো। আর একটু স্মুথার, অনেক মানে ডিসপুট হয়তো বা হতোই না, কন্ট্রোভার্সিটা কম তৈরি হতো, এটাও যেমন সত্য। এই ঢাকগুড়গুর সংখ্যাটা যখন বাড়ে বা এরকমভাবে আপনি যখন আচ্ছাদন দেন, তখন তো মনে হয় বিসিবি ট্রাইং টু এসকেপ সামথিং, না? আপনার প্রশ্নটা বুঝিনি। আমি বলতে চাচ্ছি যে পলায়ন বর একটা মনোবৃত্তি থাকলেই মানুষ তখন গণমাধ্যমকে অনেক দূরে রাখতে চায়, ব্যাপারটা তো এমনই তো মনে হয়। ব্যাপারটা তো এমনই। আমরা ধরেন এই যে নির্বাচনে আপনার এখানে কারা এসেছে, আমি শিওর আপনিও এখনো 15 জনের নাম বলতে পারবেন না, তাই না? রাইট। আপনার যদি ক্রিকেট বা স্পোর্টসের সাথে রিলেটেড থাকতো, ইনভলভ থাকতো, তাহলে আপনি চিনতেন। এবং তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি কতটুকু, কয়েকজন বাদ দিয়ে বলছি, আমি তো জানি না, আমি তাদের ব্যাপারে বলতে পারবো না। হয়তো আপনার একটা আগ্রহ নিয়ে এসেছিল, একটা সুযোগ, মানে এরকম একটা সিচুয়েশনেই ইলেক্টেড হওয়া সম্ভব, মানে আমাদের যে সোকল্ড ইলেকশন হয়েছে, এখন ঢোকার পর দেখছে যে মুখ লুকানো ছাড়া কোনো উপায় নেই। সেটা বুঝতে পারছি। উপদেষ্টা আসিফ মাহমুদের তত্ত্বাবধানে যে নির্বাচনটা হয়েছে, ওখানে আপনারা তো শেষ মুহূর্তে পুল অফ করেছিলেন। আমি বিরতিতে যাওয়ার আগে 30 সেকেন্ড নিচ্ছি। আসলে মানে এই পুল অফের পর এখন কি আপনারা মনে করেন যে আপনাদের আবার সময় আসছে এই বিসিবি নির্বাচনকে কাঠগড়ায় দাঁড় করানোর বিচারকের? এটা আসলে জেলা বিভাগ থেকে একটা মামলা হয়েছিল, 2টা কাউন্সিলর করেছিলেন। ওই মামলার ইনডেপথ আমি বলতে পারবো না, বাট ওনাদের পক্ষে মেরিটসটা অনেক স্ট্রং, ইন ফেভার অফ দেম। তো ওইটা এখনো ঝুলে আছে, ওইটা হয়তো সামনে আসবে। আর স্বয়ং ফারুক আহমেদ যেটা 15 ক্লাবের ব্যাপারে একটা রিট করেছিলেন, সেটার কি অবস্থা? ওইটা তো কোর্ট করে দিয়েছে, উঠে দিয়েছে। ফাইন, মানে যেটা বলা হচ্ছিল যে নির্বাচন একরকম হয়ে গেছে, এটা আমিনুল ইসলাম বুলবুলের ভাষায় অনেক জায়গায় বলছিলেন উনি যে এটা এক ধরনের বৈধতা আছে যেহেতু আইসিসির গাইডলাইন অনুযায়ী করা হয়েছে। আসলে কি আইসিসির গাইডলাইন অনুযায়ী করা হয়ে থাকলে আপনারা যে যুক্তিগুলো গত 4-5 মাস ধরে তুলছিলেন, সেটা কি আসলে মানে অকেজো হয়ে যায় কিনা? আইসিসি, হ্যাঁ, কাগজে কলমে আপনার আইসিসির গাইডলাইন অনুযায়ী হয়েছে, বাট আইসিসির তো এখানে কোনো টিম ছিল না এটা মনিটর করার জন্য ইলেকশনটা। ধরেন আপনার একটা প্রশ্নের উত্তর তো আমরা কেউ এখনো পাই নাই। আপনার 6 তারিখে নির্বাচন হলো, আমরা দেখলাম সব পরিচালকই বাংলাদেশে প্রেজেন্ট, একজন বাদে হয়তো, যিনি কি পুরা প্রক্রিয়াতেই উনি দেশে ছিলেন না, মানে নমিনেশন ওঠানো, জমা দেওয়া, পুরো প্রক্রিয়াতেই ছিল না, উনি বাদে আপনার সবাই ছিলেন, কিন্তু সবাই ভোট দিয়েছে ব্যালট পেপারে। হ্যাঁ, সবাই আপনার একটা হোটেলে বসে ভোট দিয়েছে, আমরা প্রার্থীদের মুখেই শুনেছি বিষয়টা। তো এটা তো প্রমাণ করেই দেয় যে আপনি ফিজিক্যালি আপনারা 12 জন লাইলাতুল বিসিবি ইলেকশন যেটা বলছিলাম আমরা সব। রাইট। তো মানে আমি যদি প্রেজেন্ট থাকি, আমি ধরেন আমাকে যদি বলে দেওয়া হয় যে এই 12 জনকে ভোট দিতে হবে, আমার উপরে বিশ্বাসটাই নাই যে আমি কেন্দ্র থেকে আমি নিজে দিব, সামনে থেকে দাওয়াতে হবে। না, সেটা তো খুব একটা ফানি ব্যাপার এই কারণে বলা হচ্ছে যে বিসিবি এরপর ফাংশনাল হলো, মাটি চুরির একটা ইনভেস্টিগেশন হলো,
যেখানে 3 জনকে বা বেশ একটা লম্বা লিস্ট আছে যেখানে আপনার নামও আছে, আপনি মাহবুবা নাম সবাইকে শোকজ করা হয়েছে, তারপরে পাপ্পু ভাই উত্তরা ক্লাবের উনিও হচ্ছেন এর মধ্যে আছেন, 20 লাখ টাকা মেরে দিয়েছেন এরকম একটা গরমিলের হিসাবও আমাদের কাছে আছে। পিচ নির্মাণে যে ব্যাপারটা আছে আর কি, মানে এতগুলো অভিযোগ, প্রকল্প সংক্রান্ত তথ্য, সর্বাগিত মাটির বিলের পরিমাণে গরমিল, হঠাৎ করে যখন মেলটা আপনার কাছে গত 10 দিন আগে গেল বা 8 দিন আগে, আমার কাছে কোনো মেইল আসেনি, আপনার কাছে একটা একটা চিঠি এসেছে যেটাতে কোনো লেটার হেড নাই। মানে বিসিবি প্যাডেও না, না, তাহলে এটা কি আসলো আপনার কাছে? মানে লাইক দেয়ার ইউজুয়াল অ্যাক্টিভিটিস, মানে সব কিছুতেই তো একটু উল্টাপাল্টা হচ্ছে, এখানেও হয়তো লেটার মানে প্যাডে দিতে ভুলে গেছে। এই মানে এই 20 লাখ টাকা 44,857 টাকা যদি আপনার ভাগ্যে 10 লাখ টাকাও পড়ে, মানে হাউ ডাজ ইট সাউন্ড? আমি আসলে এটাতে কোনো গুরুত্বই দিই নাই। আপনার বাকিদের সাথেও কথা হয়েছে, একটু মানে বিরক্ত, এটা মানে কোনোভাবেই এম্বারেস না, হাস্যকর ব্যাপারটা। আপনার তদন্ত হলে তো অভিযুক্তদের ডেকে ইন্টারভিউ নিতে হবে, আমি তো কোনো ডাক পাই নাই। মানে এই যে এক ধরনের গাজোয়ারি বা ইনভেস্টিগেশনটা উইদাউট এনি ক্ল্যারিটি যদি করা হয়। না, আরেকটা জিনিস যদি আপনি একটু খেয়াল করে দেখেন, জি। আপনার এটা যখন প্রসেসটা হয়, অডিট চেয়ারম্যান কে ছিলেন? অডিট চেয়ারম্যান তো সম্ভবত আমার ভুল হলে ধরিয়ে দিবেন, এটা না আমি রিকল করতে পারছি না। অডিট চেয়ারম্যান ছিল না। ছিল না। তো অডিট চেয়ার, যে কমিটির চেয়ারম্যান থাকে না, ওই কমিটির রেসপন্সিবিলিটি কার? অবশ্যই বোর্ড প্রেসিডেন্টের। রাইট। তো তদন্ত উনি নাই কেন? তাহলে এটাও তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে এটা একটু গুরুত্ব দিয়ে ভাববেন। তার মানে কি দাঁড়াচ্ছে যে এটা এক ধরনের শো অফ? এটা ওনারা চিন্তা করেন নাই। অডিট কমিটির রেসপন্সিবিলিটি ইজ গোজ টু দ্য প্রেসিডেন্ট ইফ দ্য চেয়ার ইজ এমটি। তো ওনার এখানে কি কোনো রেসপন্সিবিলিটি থাকবে না যদি কোনো অনিয়ম হয়ে থাকে? পোস্ট অডিটের পরই তো ফাইন্যান্স চেক দেয়, রাইট। ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট এবং পোস্ট অডিটের পরে, প্রি অডিট পোস্ট অডিটের পরে। এবং ফাইন্যান্সের দায়িত্ব না আপনার কত সিএফটি মাটি আসলো চেয়ারম্যান গিয়ে দাঁড়ায় বুঝে নেবে, না এটা এবং তো কোনো মেজারমেন্ট টুল আছে নাকি কিনা আমাদের ভেন্যুতে, ওইটাও আমার জানা নেই। না, গ্রাউন্ডস কমিটি থেকে এই জিনিসটা মানে গেছে, আমরা যতদূর জানি গ্রাউন্ডস কমিটির বর্তমান চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটই রিসিভ করার সময় তো আপনার অডিটের থাকার কথা। না, এটা তখন উনি তো প্রেসিডেন্ট, তখন ও চেয়ারম্যান হননি, তখন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ছিলেন আরেকজন, আদনান রহমান দীপন, ইফ আই এম নট মিস্টেকেন, মানে মেম্বার সেক্রেটারি হিসেবে ছিলেন প্রবাবলি। না না, এইসব মাহবুবানাম ছিলেন, হ্যাঁ। তারপরে হচ্ছেন যে আমরা বোরহানুদ্দিন পাপ্পুর কথা বলছি, উনি উনার বিরুদ্ধেই আসলে মূলত মূল অভিযোগটা। ওনার এখানে কোনো ডকুমেন্টে ওনার কোনো সিগনেচার থাকার কথা না, কারণ উনি কোনো কমিটিতে ছিলেন না। না, মেম্বার সেক্রেটারি ছিলেন সব, বাট প্রসেসে ওনার কোনো কিছুতে সিগনেটারি ছিলেন না। না, সিগনেটারি তো থাকার কথা হচ্ছিল শুধুমাত্র ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, এদেরই অডিট। তো মাহবুবানাম মাত্র 10 লাখ টাকাতেই মানে সন্তুষ্ট হয়ে গেল, মানে এত এভিয়েশনের কাজ টাজ করার পর, মানে হাউ ডাজ ইট সাউন্ড? এটা আসলে আলাপ করার মতনই কোনো বিষয় না। কিন্তু যখন এরকম একটা কাগজ চলে আসে দেখার পর আপনার মানে আই এম জাস্ট ট্রাইং টু ইমাজিন আপনার রিফ্লেকশনটা কি ছিল আর কি। আমি মানে কতটুক ডেসপারেট আরেকটা এন্ডে, ওইটা একটু ফিল করে মানে আমার হাসি লেগেছে রিয়েলি, আসলেই। মানে ফ্রাস্ট্রেশন লেভেলটা কতটুক হতে পারে একটা ব্যক্তির বা কিছু ব্যক্তির, খুবই হাস্যকর। না সেটা আমরা বুঝতেই পারছি, কিন্তু ফাইন মানে এইটা এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার কারণটা কি? এটা তো আমি বলতে পারবো না, এটা মানে আমি যতটুকু বুঝি আপনিও ততটুকুই বুঝেন। না, আমি তো ওই কোনো জায়গাতে নাই, আমি খুব মাঝখানে দাঁড়িয়ে সব কিছু বোঝার চেষ্টা করছি। এটা কি মনে হয় যে নির্বাচনে আপনি আর মাহবুবানাম সবচেয়ে বড় কোনো থ্রেট হতে পারেন সামনের দিনে বোর্ডগুলোতে? এটাও আপনার বোধগম্যের মধ্যে তো থাকার কথা। মানে আমাদের গ্রুপটা অনেক বড়, মানে আমরা ধরেন এখানে মেজরিটি ক্লাব ক্যাটাগরিতে যারা আছে দেখেছেনই তো, 43টা ক্লাব সাইন করেছে না খেলার জন্য, যেটা মেজরিটি। আরও কিছু ক্লাব আছে যারা খেলার পক্ষে ছিল, তাদের ভিন্ন লজিক ছিল, বাট বোর্ডের এগেনস্টে, মানে বোর্ডের বৈধতা তারা দিবে না, তারা প্লেয়ারদের দিকে তাকিয়ে খেলতে চেয়েছিল। তো আন্দোলন করার স্টাইল এক একজনের এক এক রকম ছিল। 43টা ক্লাবের কনসেপ্ট ছিল যে আমরা মাঠেই নামবো না এদের আন্ডারে। তো আপনি এখানেই তো আপনার মেজরিটি, তো ওইখানেই হয়তো তারা থ্রেট ফিল করে। ফাহিম সিনহা, আপনার সঙ্গে কথা হচ্ছে বিসিবির ভাগ্যে কি ঘটতে পারে সেটা নিয়ে, বিসিবি আসলে কোন দিকে যাচ্ছে।
আমিনুল ইসলাম বুলবুল এই মুহূর্তে আসলে ছুটি কাটাচ্ছেন ওনার পরিবারের সঙ্গে, যেটা নিয়ে একটা গণমাধ্যমে বিশাল ভুল নিউজও হয়েছিল। যদিও সেই নিউজের পিছনেও একটা কারিশমা আছে, যে আমরা জানি যে ওই সময় ওনার যাওয়ারই কথা ছিল একটা গণমাধ্যমের অংশের কাছে। তারপরে যে কারণেই হোক উনি একজন বোর্ড গুগলি দিয়েছেন গণমাধ্যমকে, এই মর্মে উনি কারো কারোর সঙ্গে কথাও বলেছেন। যাই হোক, সেই গুগলি স্ট্রেইট আর ফ্লিপার নিয়ে আমরা কথা না বলি। উনি কি সোজা ব্যাটে ব্যাট করছেন কিনা? আমার মনে হয় ওনার টিমটা ভালো থাকলে উনি ভালো সার্ভিস দিতে পারতেন। না, উনি তো আপনাদের এক ধরনের, আপনারা যখন তাকে একদম জামায় আদর করে নিয়ে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদের অনুরোধে, যদি আমরা বলি আর কি, উনি তো ফ্রম নো হোয়ার হি বিকেম দ্য বোর্ড প্রেসিডেন্ট। ফারুক আহমেদকে রিপ্লেস ছিল, উনি একজন ওয়ান অফ দ্য চয়েস ছিল আসিফ মাহমুদের। তো মানে উনি এসেছে, আমরা ওয়েলকাম করেছি ওনাকে, ভালোভাবে আপনারা দেখেছেন। কিন্তু তার আমলেই তো আপনার ওই স্বহস্তে লেখা চিঠি, যেটা ভায়োলেশন অফ রুলস, বিসিবি সিওর যে চিঠিটা লেখার কথা বিভাগ ও জেলা কাছে নতুন করে কাউন্সিলর চেয়ে, এটা তো উনিই করেছেন। মানে হাউরি, এটা কেমন লেগেছিল যখন খুব কাছের একজন লোক এরকম ভাবে লাল কার্ড দেখায় দেয়? এটা আসলে আমি বলতে চাই না। আপনার উনি যে পাঠিয়েছিল এটার উনি লিগ্যাল ক্ল্যারিফিকেশন দিয়েছে, ওটা থাকতে পারে। বাট আমরা যতটুকু বুঝি আপনার উনি দিয়েছে এনএসসিকে রিমাইন্ডার দিয়েছে যে অ্যাডহক কমিটির বাইরে থেকে আসছে। তো এখানে যদি আমি একটা পয়েন্ট অ্যাড করি, আমাদের যে বিসিবির লিগ্যাল টিম আছে, ব্যারিস্টার মাহিন ছিলেন তখন, ব্যারিস্টার সম্রাট ছিলেন। আমরা এই ধারাটা নিয়ে আলোচনা হয়, তাদেরকে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে আসতে বলা হয়। তো ওইখানে প্রেসিডেন্ট, আমার আরেকজন ভাইস প্রেসিডেন্ট, আরও দুই একজন ডাইরেক্টর ছিলেন। তো অ্যাডহক কমিটির বাইরে থেকে যে কাউকে কাউন্সিলর করা যাবে না, এই বিষয়টা একটা গ্রে এরিয়া আছে। এটা বলা যাবে না যে অ্যাডহক কমিটির বাইরে থেকে দেওয়া যাবে না। এটা কিন্তু প্রথম দিনই আমাদের দুইজন ব্যারিস্টার এই ক্ল্যারিফিকেশনটা আমাদের দিয়ে দেয়। এবং ডিসিদের কাছে যখন চিঠি পাঠানো হয়, মানে জেলা প্রশাসকের কাছে যখন চিঠি পাঠানো হয়, ওইখানে আপনার এরকম কোনো কিছু মেনশন করা ছিল না। আপনি বিসিবির কাছে চিঠিটা এখনও ছিলে, হয়তো আপনাকে দিবে, আপনি দেখলে বুঝবেন, ওখানে মানে দেখতে পারবেন যে ওখানে এরকম কোনো রকম ইনস্ট্রাকশন ছিল না যে অ্যাডহক কমিটি থেকেই দিতে হবে। তার মানে তো হচ্ছিল যে আমরা জানি মেকানিজম অনেক রকমভাবে হয়েছে, লাইলাতুল বিসিবি একটা তৈরি করা হয়েছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ গণমাধ্যমে রিপোর্টগুলো, প্রতিবেদনগুলো হয়েছে। আমরা একটু আপনাদের সহযোদ্ধা রফিকুল ইসলাম বাবুর একটু কথা শুনে আমি আপনার সঙ্গে আলোচনায় আসছি। এই ফার্স্ট ডিভিশন লিগ বা অন্যান্য লিগ নিয়ে যে অনিয়ম অবিচার করা হয়েছে, ডেফিনেটলি এটার বিরুদ্ধে আমরা আদালতে যাব। তারা এক এক সময় এক এক সিদ্ধান্ত দিয়েছে, তাদের ভিতরে কোনো চেইন অফ কমান্ড নেই। আমাদের এই বোর্ড প্রেসিডেন্টই মানে পাকিস্তান ইন্ডিয়া খেলা হয় সেটা নেগোশিয়েট করেছে। সে ভুলেই গেছে যে আমাদের দেশ এই বিশ্বকাপে খেলছে না। এই দেশ না খেলার ফলে কত বড় ক্ষতি হয়েছে আমাদের ক্রিকেটারদের বা সারা দেশের মানুষ। একটি টুর্নামেন্ট, এই যে এখন T20 টুর্নামেন্ট হচ্ছে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেই ওয়ার্ল্ড কাপ দেখার কিন্তু কারো আগ্রহ নেই, কারণ আমাদের প্রাণপ্রিয় দেশ এই মাতৃভূমি খেলছে না, সেখানে তো কারো আগ্রহ নেই এখন। আর সে গেছে নেগোশিয়েট করতে যে অন্য দেশের সাথে খেলাটা যাতে হয়, নিজের দেশের খেলাটা সে ভুলে গেল যে বাংলাদেশ কি অবস্থায় আছে। মানে এটা এরম দ্বিচারিতা আমরা কখনো দেখিনি। এটা একটা মানে মানে আমাদের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত জঘন্যতম চরিত্র, ক্যারেক্টার আমরা আর কখনো দেখিনি। ফাইন, মানে দ্বিচারিতার ব্যাপার বলছিলেন, জঘন্যতম কিনা আমি জানি না, এগুলো তো আসলে আপনারা ডিটারমাইন করবেন, কারণ আপনারা তার সঙ্গে ডিল করেন। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এটাও তো সত্য কথা। এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে আসলে কতটুকু সুন্দরভাবে, কারণ গণমাধ্যমের একটা বিশাল অংশকে ভারতীয় দালাল ত্যাগ করা হয়েছিল, কিন্তু আমাদের অনেকেই জানতাম যে কি হতে যাচ্ছে, কি লুজার হতে যাচ্ছে আমরা। তো নেগোসিয়েশনের ধাপে মানে আপনি ভারত পাকিস্তানের হয়ে রেফারির ভূমিকাটা পালন করলেন, কিন্তু আপনার দেশের হয়ে ওকালতিটা কে করলো? পাকিস্তান। আসলে পাকিস্তান আপনার খেলবে না যখন বলে, তখন হয়তো বুলুল হয়ে একটা ডাক পায় যে পাকিস্তান বলে যে বাংলাদেশকে যদি ক্ষতিপূরণ বা আপনার প্রফিটের অংশ না দেওয়া হয় তাহলে পাকিস্তান খেলবে না। ওইটা তো আসলে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আরও ইম্পর্টেন্ট হচ্ছে খেলতে যাওয়াটা, ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়াটা। দুইটাই ইম্পর্টেন্ট, বাট খেলতে যাওয়াটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। ওখানে তো শুরুতে ডিপ্লোমেসিতে বোর্ড ফেল করেছে, এটা আগে অনেকেই বলেছে, আমি আজকে বলছি
মানে অফ এয়ার অনেক জায়গায় বলেছি এটা। আপনার একটা প্রসেস মেনটেন করে আপনার বিভিন্ন ধাপে যদি এগোতো তাহলে আমার মনে হয় তারা শ্রীলঙ্কায় শিফট করে দিতেও পারতো। আর আপনার শোতেই আমি অন্যান্য কিছু সাংবাদিক কে আপনি গেস্ট হিসাবে ইনভাইট করেছিলেন, অনেকেই বলেছে, যেটা আমি তাদের সাথে একমত, যে আইসিসি যদি বলে যে সিকিউরিটি তারা ইনশিওর করবে, তখন তো এটা বিসিসিআইয়ের সাবজেক্ট না। অ্যাবসলিউটলি। আমরা লাস্ট মিনিটে আছি ফাইন, মানে এইভাবে একজন বোর্ড প্রধান, আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণও করতে চাই না, কারণ তিনি বাংলাদেশের ক্রিকেটের ওয়ান অফ দ্য লিজেন্ড, কোনো সন্দেহ নাই। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যখন চালাবেন তখন রাজনৈতিক বলয়ের মধ্যে থাকাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। আমিনুল হকের সঙ্গে আমিনুল ইসলাম বুলবুলের, দুই আমিনুলের যে সামনের ফোর্থকামিং যে ফাইটটা আমরা ফোরকাস্ট করতে পারি বা ভাবতে পারি, সেখানে কি বিসিবির স্পেসটা কি দেখেন এই বিসিবির? আমার মনে হয় আমিনুল ভাই আমরা দেখে আসছি বেশ কিছুদিন ধরে, আমাদের মতনই একই অবজারভেশন তার। সো যদি বোর্ডটা প্রফেশনাল হতো, আপনার বৈধভাবে আপনার ইলেক্টেড হয়ে আসতো, তাহলে আমিনুল ভাই ডেফিনেটলি কোঅপারেট করতো। তো এবং এখনও যতদিন আছে আমি বিশ্বাস করি করবে। ক্রিকেটের ভালোর জন্য যতটুকু করা দরকার ওই সাপোর্টটা মিনিস্ট্রি থেকে পাবে। যতটুকু আমি আমিনুল ভাইয়ের সাথে কথা বলে ওনার মানে ফিউচার গোল বা ওনার খেলাধুলা নিয়ে যে চিন্তাভাবনা, আমার মনে হয় এখানে ডেফিনেটলি সে হেল্প করবে যতদিন সম্ভব। এবং আপনার সেই যতদিনটা কতদিন, মানে যতদিন সম্ভব, মানে আমিনুল ভাই যতদিন আছে বা আপনার, তার মানে এই বোর্ড থেকে যাচ্ছে, এটা কি মানে? এটা তো আমি বলতে পারবো না, এটা তো কোর্ট ডিসাইড করবে। এখন যেটা একটু আগে বললাম আপনার জেলা বিভাগের মামলাটা, ওইটা এন্ড রেজাল্ট কি হবে এটা তো আমরা এখনো বলতে পারি না। মানে আপনি আশাবাদী মনে হয় আপনাদের পক্ষে, মানে এই দিকে যেতে? আমি আসলে আশাবাদী বলবো না, আমি বলবো রেজাল্ট যেটাই হোক, আমাদের এখন এই যে অতীতের কথা বারবার না বলে, আমি দেখছি যে বোর্ডের বেশ কিছু মেম্বাররা এসে মানে আমাদেরকে ইঙ্গিত করে অনেক ধরনের কথা বলে। আমার মনে হয় আমাদেরকে নিয়ে না চিন্তা করে ক্রিকেটের দিকে নজর দেওয়া উচিত। ক্রিকেট নিয়ে কোনো ডিসকাশন হচ্ছে না। হ্যাঁ, মাঠের ক্রিকেটটাই নাই। অনেক অনেক ধন্যবাদ ফাহিম। মানে আপনাকে পাওয়াটা খুব কঠিন ব্যাপার, আপনার মুখ থেকে অনেক কিছু বলানোটাও খুব কঠিন ব্যাপার, কারণ আপনি সবসময় মাঝখানে থেকে কথা বলা লোক। তবে আজকে আমি দেখলাম যে আপনি মন খুলে কথা বলেছেন, এই কারণে আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা। অত্যন্ত কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আজকে গ্যালারি এই পর্যন্তই। পবিত্র মাহে রমজানের জন্য আসলে আমরা পুরো রমজান মাস জুড়ে গ্যালারিতে আর আসছি না। আমরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঈদ উল ফিতরের পর। ধন্যবাদ সবাইকে।